মানবতা বিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ। গোপন বন্দিশালা পরিদর্শনে যাবেন ৩ বিচারক। অপতথ্য ছড়ালে ব্যবস্থা নিতে আইনজীবী প্যানেল গঠন তথ্য মন্ত্রণালয়ের বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের মামলা জট কমার আশা। ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা। এবার সরকারি ব্যবস্থাপনায় খরচ ৬,১৫,২৬৫ টাকা। বিমান ভাড়া কমছে ২৪,০০০ টাকা। মানবতা বিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে বৃহস্পতিবার হাজিরের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে কথোপকথনের সূত্র ধরে ৪৫ বছর পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার করা হয় তাকে। ২০২৪ জুলাইয়ে ফেনীতে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় তাকে আসামি দেখানো হয়। মঙ্গলবার শুনানি শেষে ট্রাইব্যুনাল তাকে হাজির করার আদেশ দেয়। অবশ্য এরই মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, জিয়াউর রহমান হত্যা মামলার এই আসামির বিচার হবে সেনা আইনে। যদিও প্রসিকিউশন জানায়, মানবতা বিরোধী অপরাধ মামলায় মোজাফফরের বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত। এদিকে ডিজিএফআই, ডিবি ও র্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে যাবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারক। মিথ্যা ও অপতথ্য ছড়ানো এবং সাইবার বুলিং প্রতিরোধে একটি আইনজীবী প্যানেল গঠন করেছে সরকার। ১ সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন হবে, এমনটাই জানালেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা ডাক্তার জাহেদ উর রহমান জানান, এই প্যানেলে সাইবার অপরাধীদের বিরুদ্ধে কাজ করে নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করবে। তিনি আরও জানান, গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড প্রশ্রয় দেবে না সরকার। বিগত সরকারে ফেলে যাওয়া কাঠামোর উপর ভিত্তি করে কাজ করার পাশাপাশি দীর্ঘদিন গণতন্ত্রের সুফল না পাওয়া জনগণের প্রত্যাশার চাপ এ সরকারের বড় চ্যালেঞ্জ বলে জানান তিনি। সে সময় আইনের মধ্য থেকে সরকারকে সমালোচনার আহ্বান ডাক্তার জাহেদ। এক প্রশ্নের জবাবে কাস্টমস, ইমিগ্রেশন ও পাসপোর্ট আইন লঙ্ঘনের অভিযোগে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। মানবতা বিরোধী অপরাধের জন্য অভিযুক্ত এবং উনি দণ্ডপ্রাপ্ত হয়েছেন মৃত্যুদণ্ড। সম্ভবত এই কারণে প্রতিষ্ঠানগুলো আর নতুন করে এটা করেনি। কিন্তু আমি একমত যে যেখানে আইন ভঙ্গ হয়েছে সেটার অন্তত একটা প্রাতিষ্ঠানিক রেকগনিশন দরকার। যিনি এই আইনগুলো ভঙ্গ করেছেন সেটা নিশ্চয়ই সরকার করবে। দেশে বর্তমানে ৪৫ লাখ মামলা চলমান আছে। এ তথ্য জানিয়ে মামলার আগে মধ্যস্থতা কার্যক্রমে সংশ্লিষ্টদের সহায়তার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। মঙ্গলবার সচিবালয়ে পঞ্চগড়, টাঙ্গাইল ও কক্সবাজার সহ দেশের ১০ জেলায় মামলার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, জনগণকে আইনি সহায়তা দেওয়ার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতিতে সরকার। তিনি জানান, নারী ও শিশু নির্যাতন মামলার রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করা হবে না। মন্ত্রীর আশা, বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমে মামলা জট কমে আসবে। পারিবারিক সহিংসতা আইন, যেখানে আপনার স্টেট অ্যাকুইজিশন টেনেন্সি অ্যাক্টের আন্ডারে আপনার প্রিএমশনের টার্গেট, এই ধারাবাহিকতা 62.02% যে ড্রপ 3 মাসে হয়েছে, এটা যদি কন্টিনিউ করে তাতে যা আসবে। ২০২৭ সালে হজ যাত্রায় বিমান ভাড়া কমানো হলেও সার্বিকভাবে প্যাকেজের খরচ বেড়েছে। হজ প্যাকেজ ঘোষণা করে ধর্মমন্ত্রী জানান, হজযাত্রীদের বিমান ভাড়া ১,৫৪,০০০ টাকা থেকে কমিয়ে ১,৩০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। মন্ত্রী ২টি হজ প্যাকেজ ঘোষণা করে জানান, এবার প্যাকেজ ১ এর খরচ ধরা হয়েছে ৬,১৫,২৬৩ টাকা এবং প্যাকেজ ২ এর খরচ ধরা হয়েছে ৫,০৫,৬৪৮ টাকা। পবিত্র হজ পালনের আগে প্রতি বছরই সরকারি ও বেসরকারিভাবে প্যাকেজ ঘোষণা করা হয়। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে হজ প্যাকেজের ঘোষণা করেন ধর্মমন্ত্রী। আলহামদুলিল্লাহ, হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদন ক্রমে এবছর সরকারিভাবে ২টি হজ প্যাকেজ নির্ধারণ করা হয়। প্যাকেজ ১ এর খরচ ধরা হয়েছে ৬,১৫,২৬৩ টাকা এবং প্যাকেজ ২ এর খরচ ধরা হয়েছে ৫,০৫,৬৪৮ টাকা। সৌদি সরকারের মুদ্রার বিনিময় হার, খাওয়া এবং সার্বিক খরচ বেড়ে যাওয়ায় হজের সার্বিক খরচ কিছুটা বেড়েছে বলে জানান মন্ত্রী। এখানে দুটো জিনিস বাড়তেছে, একটা হলো খাবারের জন্য বাড়তেছে ৩৯,৫০৮ টাকা, আর সার্ভিস চার্জ ২৩,২৪০ টাকা, আর মুদ্রা
বিনিময় হারে বেড়েছে ৩,৮২৬ টাকা। মন্ত্রী জানান 2025 সালে বিমান ভাড়া ছিল 1,67,000 টাকা, যেখানে 2026 সালে ছিল 1,54,000 টাকা। সেখানে এবার 24,000 টাকা কমিয়ে বিমান ভাড়া করা হয়েছে 1,30,000 টাকা। 2027 সালে হজে মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগত উদ্যোগে বিমান ভাড়া কমিয়ে 1,30,000 টাকা করা হয়, নির্ধারণ করা হয়েছে, যা হজ ফ্লাইটে বিমান ভাড়া নির্ধারণের ক্ষেত্রে এক মাইক্র। 2027 সালে চাঁদ দেখা সাপেক্ষে হজের প্রথম ফ্লাইট শুরু হতে পারে 8 এপ্রিল এবং হজ অনুষ্ঠিত হতে পারে 15 মে। 2027 সালের 8 এপ্রিল হজ ফ্লাইট শুরু হবে। হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা হাব বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের জন্য প্যাকেজ ঘোষণা হতে পারে বুধবার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মুজাফফর হোসেনকে ফেনীতে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ মামলায় হাজিরের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এই মুহূর্তে সেখানে ব্রিফ করছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সরাসরি যাচ্ছি সেখানে। একাধিকবার গমনাগমন করেছেন, আবার বাংলাদেশে এসেছেন এবং মাসুদউদ্দিন চৌধুরীর সাথে তার একটা সুসম্পর্ক ছিল। এবং আপনারা জেনে থাকবেন যে মাসুদউদ্দিন চৌধুরীর সাথে তৎকালীন সরকার প্রধানের একটি সুসম্পর্ক ছিল এবং 2-3টি নির্বাচনের মধ্যে নানান সমীকরণে তার সাথে এক ধরনের ষড়যন্ত্র ছিল। ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির মধ্যে মাসুদউদ্দিন চৌধুরীর অনেক সংশ্লিষ্টতা ইতিমধ্যে আমাদের তদন্ত সংস্থা পেয়েছে এবং সেই সময়ের মধ্যে যখন সারা বাংলাদেশে যখন এই যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হচ্ছিল, তখনও এই আসামি এবং মাসুদউদ্দিন চৌধুরীর মধ্যে একটা সংশ্লিষ্টতা আমাদের তদন্ত সংস্থা ইতিমধ্যে পেয়েছে। সেই কারণে আমাদের কাছে যেহেতু একটি প্রাথমিক তথ্য এসছে যে তার মানবতা বিরোধী অপরাধের সাথে তার সংশ্লিষ্টতা আছে, 1-11 সাথে তার সংশ্লিষ্টতা আছে এবং আর কোনো ঘটনার সাথে তার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা, এই সমস্ত বিষয়গুলি উদ্ঘাটনের স্বার্থে আমাদের তদন্তকারী কর্মকর্তা আজকে আমার বরাবর একটি আবেদন করেছে তাকে গ্রেফতার দেখানোর জন্য। এবং গ্রেফতার দেখানোর আগে যেহেতু তিনি সেনাবাহিনীর তত্ত্বাবধানে রয়েছেন, সেই কারণে আজকে আমি একটা অ্যাপ্লিকেশন দিয়েছি যে তাকে আর্মির তত্ত্বাবধান থেকে প্রোটেকশন ওয়ারেন্টে আমাদের ট্রাইব্যুনালে হাজির করার জন্য আগামী 23 তারিখে 10টার মধ্যে তাকে হাজির করার জন্য আর্মির অ্যাডজুটেন্ট জেনারেল বরাবরে একটি প্রোটেকশন ওয়ারেন্ট ইস্যু হয়েছে। তাকে আগামী তারিখে যদি আনা হয় আমাদের ট্রাইব্যুনালে, দেন আমরা তাকে শোন অ্যারেস্টের আবেদন করব এবং পরবর্তীতে অন্যান্য আইনগত যেসব কার্যক্রম আছে সেগুলি করা হবে। আপনাদেরকে এইটুকুন বলি, তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হবে। মাসুদউদ্দিন চৌধুরীকে আবারও জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে। এমনও হতে পারে যে এই দুইজনকে একত্রে মুখোমুখি জিজ্ঞাসাবাদেরও প্রয়োজন থাকতে পারে। রাজধানী উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনী যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতদের স্মরণ এবং আহতদের প্রতি সংহতি জানাতে 2 দিনের কর্মসূচি নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে দুর্ঘটনাস্থলটি। মঙ্গলবার সকালে ক্যাম্পাসে নিহত শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য দোয়ার আয়োজন করা হয়। পাশাপাশি নিহতদের ছবি, বন্ধুদের লেখা স্মৃতিকথা এবং বিভিন্ন বার্তা প্রদর্শন করা হয়। সহপাঠীদের স্মৃতিচারণায় উঠে আসে বন্ধু ও স্বজন হারানোর বেদনার কথা। বিকেলে স্কুল শাখার আয়োজনে অনুষ্ঠিত হবে স্মরণ সভা। এতে নিহতদের পরিবারের সদস্যদের পাশাপাশি অভিভাবকরাও উপস্থিত থাকবেন। এছাড়া দুর্ঘটনা বর্ষপূর্তি উপলক্ষে উত্তরাসহ মাইলস্টোনের 16টি শাখায় আজ ছুটি। দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বাড়ছে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী কয়েকদিন কোথাও মাঝারি কোথাও ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দক্ষিণাঞ্চল সহ কয়েকটি বিভাগে জলাবদ্ধতার শঙ্কা থাকলেও আপাতত বড় কোনো দুর্যোগের আশঙ্কা দেখছেন না আবহাওয়াবিদরা। বর্ষাকালের ছন্দে ভিজছে জনপদ। দিনের বিভিন্ন সময় থেমে থেমে বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও নগর জীবনে বাড়ছে ভোগান্তি। কোথাও জমছে পানি, ঘটছে জলাবদ্ধতাও। তবে জুলাই মাসে এমন বৃষ্টিপাতকে মৌসুমের স্বাভাবিক বৈশিষ্ট্য হিসেবেই দেখছেন আবহাওয়াবিদ। আগামী কয়েকদিন ওই রকম এক্সট্রিম লেভেলের বড় ধরনের দুর্যোগের সম্ভাবনা নেই। যে বৃষ্টি হবে অনেকটা নর্মাল বৃষ্টি, তো দক্ষিণাঞ্চল যেহেতু বেশি বৃষ্টি হবে ওই সব জায়গাতে আপনার সাময়িক জলবদ্ধতা হতে পারে।
বিগত কয়েকদিন দেশের উত্তরাঞ্চলে বৃষ্টির প্রভাব বেশি থাকলেও আগামী ৩ থেকে ৭ দিন দক্ষিণাঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের আভাস দেন তিনি। আগামী 2-3 দিন বৃষ্টি উত্তর অঞ্চলে কিছুটা কম হবে, যা দেখা যাচ্ছে। মেন বৃষ্টি আপনার খুলনা, বরিশাল, চট্টগ্রাম হবে। আর ভারী বর্ষণ যেটা আছে এটা বিক্ষিপ্ত হয়ে মানে দেশের অনেক জায়গায় হবে। বর্ষার বৃষ্টি স্বস্তির পাশাপাশি সাময়িক ভোগান্তিও বয়ে আনতে পারে, তবে পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ দেখছেন না আবহাওয়াবিদ। 5 তারিখ থেকে 11 তারিখ যে ধরুন টানা বৃষ্টি। মানজুমা ফিরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি সংশোধন ও 5টি আইনে বেশ কিছু ধারার সংশোধনী চেয়ে সরকারকে সুপারিশ করবে নির্বাচন কমিশন। এর মধ্যে রয়েছে সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ আইন। এসব সংশোধনী বাস্তবায়ন হলে নির্বাচনে প্রার্থী হওয়া সহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন আসবে। প্রস্তাবনা খসড়া চূড়ান্ত করতে মঙ্গলবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠক শুরু হয়। এতে যোগ দেন 4 নির্বাচন কমিশনার ও ইসি সচিব। স্থানীয় সরকার নির্বাচনকে নির্ভুলভাবে আয়োজন করতে বিভিন্ন বিষয়ে সংযোজন বিয়োজনের মাধ্যমে খসড়া চূড়ান্ত করার পর তা সরকারকে পাঠাবে কমিশন। সাভারের আমিন বাজার এলাকায় এক নারীকে হত্যার ঘটনায় মাসুম ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করেছে পিবিআই। অনৈতিক সম্পর্কের জেরে গত 2রা জুলাই এই হত্যাকাণ্ড ঘটে। সকালে রাজধানী উত্তরে সংবাদ সম্মেলনে পিবিআই ঢাকা সুপার NM মোর্শেদ এ তথ্য জানান। তিনি স্বামীর সাথে ডিভোর্স হওয়ায় সাভার থানা বরদেশী এলাকায় মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন শারমিন আক্তার। কিছুদিন পর মাসুম ইসলামের সাথে পরিচয় হয় তার, পরে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। একসময় মাসুমকে বিয়ের জন্য চাপ দেন শারমিন। মাসুম অস্বীকৃতি জানালে এ নিয়ে দুজনের মধ্যে ঝামেলা হয়। 2রা জুলাই রাতে শারমিনকে শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে যান মাসুম। গত 14 জুলাই কুড়িগ্রামের সীমান্ত এলাকা থেকে ভারতে পালানোর সময় তাকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন। সেখান থেকে শারীরিক সম্পর্কের আলামত পাওয়া গিয়েছে এবং সে যে সিগারেট ব্যবহার করেছিল সেই ফিল্টার পাওয়া গেছে, সেগুলো জব্দ করা হয়েছে। ব্যবহৃত টিস্যু পাওয়া গেছে এবং আমরা এই তদন্ত অব্যাহত রাখছি যাতে এর সাথে আরও অন্য কেউ জড়িত কিনা বা আছে কিনা এই বিষয়ে পিবিআই তদন্ত করে যাচ্ছে। হামলা চলবে, তবে এখনো খোলা রয়েছে কূটনীতির পথ। যুদ্ধের জবাব কড়াভাবে দেওয়া হচ্ছে। তেহরান বলছে যুক্তরাষ্ট্র স্থল অভিযানের চিন্তা করলে পরিণতি হবে আরও ভয়াবহ। তবে সুর কিছুটা নরম করে কূটনীতির পথে হাঁটার কথা বলছে যুক্তরাষ্ট্র। এদিকে 10ম রাতের মতো পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইরান। আকাশ চিরে ছুটে যাচ্ছে ক্ষেপণাস্ত্র, একের পর এক ড্রোন। বাহরাইন, কুয়েত ও জর্ডানে থাকা মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ে তেহরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর দাবি, বাহরাইন ও কুয়েতে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় 3 দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। লক্ষ্যবস্তু ছিল বাহরাইনের আল সাকির বিমান ঘাঁটি, সালমান বন্দরের মার্কিন নৌ সুবিধা এবং কুয়েতের ক্যাম্প আরিফ জান। তবে ভিন্ন দাবি বাহরাইন, কুয়েত ও জর্ডানের। 3 দেশই বলছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে। এদিকে থেমে নেই যুক্তরাষ্ট্র। US সেন্ট্রাল কমান্ড জানিয়েছে ইরানের নতুন দফায় হামলা শুরু হয়েছে। ক্ষেপণাস্ত্র, ড্রোন ঘাঁটির পাশাপাশি অন্যান্য সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানের সামরিক অভিযানের সুর পাল্টে আলোচনার কথা বলছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র সবসময়ই কূটনৈতিক সমাধানের জন্য উন্মুক্ত। স্থায়ী সমাধানের পথ এখনো আলোচনার মাধ্যমেই সম্ভব বলে আমরা বিশ্বাস করি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে মধ্যস্থতাকারীর কাছ থেকে নতুন প্রস্তাব পেয়েছে তেহরান। একই সঙ্গে স্পষ্ট বার্তা, যুক্তরাষ্ট্রের হামলা চললে সামরিক জবাবও চলবে। স্থল অভিযান চললে তার কঠোর পরিণতির হুঁশিয়ারিও তেহরানের। আলোচনা ও যুদ্ধ দুটিই লক্ষ্য অর্জনের উপায়। আমাদের লক্ষ্য ইরানের জাতীয় স্বার্থ রক্ষা। প্রয়োজনে প্রতিরক্ষা, প্রয়োজনে কূটনীতি, দুটিই চলবে। পাশাপাশি নির্মাণাধীন ডারখোভিইন পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার অভিযোগ তোলে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর স্পষ্ট অবস্থান দাবি করেছে ইরান। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।